আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যেটা শুধু ভয়ঙ্কর না, এটা এমন এক রহস্য যেটার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। এই ঘটনাটা ঘটেছিল শীতকালের এক সময়। তখন আমাদের গ্রামে বিদ্যুৎ থাকলেও প্রায় লোডশেডিং হতো। রাত হলেই চারপাশ অন্ধকারে ডুবে যেত। সেদিনও ঠিক তেমনই এক রাত ছিল। আমি সেদিন আমার নানার বাড়িতে ছিলাম। নানার বাড়িটা একটু পুরনো ধরনের, মাটির ঘর, লম্বা বারান্দা আর পেছনে একটা বড় পুকুর। পুকুরটার পাশেই ছিল একটা পুরনো ভাঙা ঘর, যেটা নিয়ে অনেক গল্প শোনা যায়। লোকজন বলতো ওই ঘরটায় নাকি আগে একজন বৃদ্ধ থাকতেন। তিনি একা থাকতেন আর হঠাৎ একদিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকে নাকি মাঝরাতে ওই ঘর থেকে আলো জ্বলে আবার নিভে যায়। এসব শুনে আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু সেদিন রাতটা অন্যরকম ছিল। রাত প্রায় 1:30। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চারপাশ অন্ধকার, বিদ্যুৎ নেই, শুধু দূরে কোথাও কুকুরের ডাকা। আমি উঠে বসতেই খেয়াল করলাম পুকুরের দিক থেকে হালকা আলো আসছে। আমি জানালার কাছে গিয়ে তাকালাম। দেখি ওই ভাঙা ঘরটার ভেতরে সত্যিই আলো জ্বলছে। আমার কৌতূহল বেড়ে গেল। ভয়ের মাঝেও আমি ঠিক করলাম দেখে আসব। ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরোলাম। ঠান্ডা বাতাসে শরীর কেঁপে উঠল। চারপাশে কুয়াশা। আমি আস্তে আস্তে পুকুরের দিকে হাঁটতে লাগলাম। পানি একদম স্থির, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল কেউ যেন পানির ভেতর থেকে আমাকে দেখছে। আমি চোখ সরিয়ে নিলাম। ভাঙা ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা আধ খোলা, ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। আমি ধীরে ধীরে দরজাটা ঠেলে খুললাম। ভেতরে ঢুকে যা দেখলাম সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। একজন বৃদ্ধ মাটিতে বসে আছে। তার সামনে একটা পুরনো বই খোলা, চারপাশে অদ্ভুত চিহ্ন আঁকা। সে ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখ সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। সে হেসে বলল, অনেক দিন পর কেউ এলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। হঠাৎ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ঢাম। আমি ছুটে গিয়ে দরজা খুলতে চাইলাম, কিন্তু দরজা খুলছে না। পেছন থেকে সেই বৃদ্ধের কণ্ঠস্বর, এখানে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। আমি কাঁপতে কাঁপতে পেছনে তাকালাম। দেখি বৃদ্ধটা আর বসে নেই, সে আমার একদম পেছনে দাঁড়িয়ে। আমি চিৎকার করে উঠলাম। হঠাৎ সব কিছু অন্ধকার হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমি দাঁড়িয়ে আছি না পড়ে গেছি। এরপর আমি দেখলাম যেন আমি অন্য কোথাও। চারপাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে, কিন্তু তাদের মুখ নেই। সবাই আমার দিকে তাকিয়ে আছে। একসাথে তারা বলল, তুমি আমাদের জায়গায় এসেছ। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু যত দৌড়াই ততই দেখি একই জায়গায় ফিরে আসছি। হঠাৎ দেখি পুকুরের পানি আমার দিকে এগিয়ে আসছে। পানি যেন জীবন্ত। সেই পানির ভেতর থেকে হাত বেরোচ্ছে, অসংখ্য হাত। সবগুলো হাত আমার দিকে বাড়িয়ে আছে। আমি চিৎকার করতে লাগলাম। হঠাৎ আবার চোখ খুলে দেখি আমি সেই ভাঙা ঘরের মেঝেতে পড়ে আছি। দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। আমি দৌড়ে বাড়িতে ফিরে এলাম। পরের দিন সকালে নানাকে সব বললাম। নানা চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ওই ঘরে আর কখনো যাস না। অনেক বছর আগে ওই বৃদ্ধ মানুষটা কালো বিদ্যা করত। এক রাতে সে নিজেই হারিয়ে যায়। তারপর থেকে আমি আর ওই ঘরের দিকে যাইনি। কিন্তু কিছুদিন পর থেকে আমি লক্ষ্য করলাম রাতে ঘুমানোর সময় আমার বিছানার পাশে পানি পড়ে থাকে। প্রথমে ভাবলাম হয়তো কোনো সমস্যা, কিন্তু একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার বিছানার পাশে ভেজা পায়ের ছাপ, আর সেই ছাপগুলো ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসছে। তারপর থেমে যায় ঠিক আমার মাথার পাশে। আমি নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকি। হঠাৎ কানের কাছে ঠান্ডা একটা শব্দ, তুমি আবার আসবে।
আজও যখন আমি একা থাকি মনে হয় আমার চারপাশে পানি জমছে আর অন্ধকারের ভেতর থেকে কেউ আমাকে ডাকছে। এই ঘটনাটা ঘটে আমার এসএসসি পরীক্ষার কিছুদিন পর। পরীক্ষার চাপ শেষ, তাই বন্ধুদের সাথে একটু বেশি আড্ডা দিতাম। একদিন রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে গ্রামের শেষ প্রান্তে পুরনো এক বটগাছের নিচে বসে গল্প করছিলাম। লোকমুখে শোনা ওই বটগাছটা নাকি অভিশপ্ত। অনেক বছর আগে সেখানে একজন মানুষ আত্মহত্যা করেছিল। তারপর থেকে নাকি মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বলে রাতে সেখানে সাদা কাপড় পরা এক মহিলা দেখা যায়, কিন্তু আমরা এসব কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। সেদিনও রাত অনেক হয়ে যায়, একে একে সবাই চলে গেল, কিন্তু আমি আর আমার এক বন্ধু রিফাত একটু বেশি সময় থেকে যাই। হঠাৎ রিফাত বলে, শান্ত, তুই কি কোনো আওয়াজ শুনছিস? আমি প্রথমে কিছু শুনিনি, কিন্তু একটু পরে সত্যিই শুনতে পেলাম মৃদু কান্নার শব্দ। আমরা দুজন চুপ হয়ে গেলাম। কান্নার শব্দটা আসছে বটগাছের পেছন থেকে। রিফাত বলল, চল দেখি। আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু ওর সাথে এগিয়ে গেলাম। গাছের পেছনে যেতেই আমরা যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। একজন মহিলা, লম্বা চুল, সাদা শাড়ি পরে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করে কাঁদছে। আমার বুক থকথক করতে লাগলো। রিফাত কাঁপা গলায় বলল, আপনি কে? মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ দেখে আমাদের শরীর জমে গেল। তার চোখ দুটো একদম ফাঁকা, কোনো মনি নেই, পুরো সাদা। হঠাৎ সে এক বিকট হাসি দিল। আমরা আর দাঁড়াতে পারলাম না, দৌড় দিয়ে পালাতে লাগলাম। কিন্তু যতই দৌড়াই মনে হচ্ছিল আমরা একই জায়গায় ঘুরছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। হঠাৎ রিফাত হোঁচট খেয়ে পড়ে গেল। আমি থামতে চাইলাম, কিন্তু তখনই আমার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। কেউ খুব কাছে থেকে বলল, তোমরা কেন এসেছ? আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। দেখে সেই মহিলা আমার একদম পেছনে দাঁড়িয়ে। তার চুলগুলো বাতাস ছাড়াই উড়ছে, আর তার মুখ আমার মুখের একদম কাছে। আমি ভয়ে চিৎকার করে দৌড় দিলাম। কিছুক্ষণ পর গ্রামের কিছু মানুষ আমাদের খুঁজে পায়। তারা বলে আমরা নাকি সেই বটগাছের কাছেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরের দিন সকালে যখন জ্ঞান ফেরে, দেখি রিফাত কথা বলতে পারছে না। তার মুখ থেকে শুধু অস্পষ্ট শব্দ বের হচ্ছে। কয়েকদিন পর সে একটু সুস্থ হলেও সে কখনোই সেই রাতের কথা বলতে চায়নি। কিন্তু আমার সাথে ঘটনাটা এখানেই শেষ হয়নি। এরপর থেকে প্রায় রাতে আমি একই স্বপ্ন দেখতে শুরু করি। দেখি সেই সাদা শাড়ি পরা মহিলা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। একদিন গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি স্বপ্ন না, সত্যি সে আমার সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে ছাড়ব না। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে আমি নিজেকে মাটিতে পড়ে থাকতে দেখি। তারপর থেকে আজও আমি রাত হলে একা থাকতে ভয় পাই, কারণ মাঝে মাঝে এখনও আমি সেই কান্নার শব্দ শুনতে পাই। আর জানালার বাইরে তাকালে মনে হয় সেই সাদা শাড়ি পরা ছায়াটা এখনও আমাকে দেখছে। আসসালামু আলাইকুম, আমি শান্ত। আমি আপনাদেরকে আজকে শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার ক্লাসে একটা মেয়ে ছিল, তার নাম নীলা। মেয়েটির বাড়ি আমার বাড়ি থেকে কিছুটা দূরে, পাশের গ্রামে। তার দাদু ছিলেন একজন তান্ত্রিক কবিরাজ। একদিন মেয়েটি আমাকে তার মনের কথা বলে। সে নাকি আমাকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি এসব বিষয়ে তেমন মাথা ঘামাই না, কারণ সামনে ছিল এসএসসি পরীক্ষা, তাই এগুলো নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। অথচ মেয়েটা আমাকে অনেক ভালোবাসত, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। আমি যখন রাজি হই না, তখন মেয়েটি তার দাদুর কাছে আমার বিষয়ে সব বলে। এরপর তার ফ্যামিলির সবাই নাকি আমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়।
হঠাৎ করে তাদের পরিবার থেকে তার কাকা আমার কাকার সাথে কথা বলে যে আমরা নাকি দুজন দুজনকে পছন্দ করি। এ কথা শুনে আমার কাকা প্রচণ্ড রেগে যায় এবং বাসায় এসে আমাকে বকাঝকা করে। আমি পরিষ্কারভাবে না বলে দিই। আমি বলি ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো কথাও হয় না। এরপর এভাবে কেটে যায় 2 মাস। হঠাৎ করে আমার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়, চোখে ঝাপসা দেখি আর অদ্ভুত ভয় কাজ করতে থাকে। তবু আমি এসব বিষয়ে গুরুত্ব দেই না। একদিন রাতে বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলাম। সময় তখন প্রায় 12:30 থেকে 1টা। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গিয়েছিল। বাড়ি যাওয়ার পথে একটা নির্জন রাস্তা পড়ে। সেই রাস্তার মাঝখানে কয়েকটা বড় তাল গাছ। দিনের বেলায় স্বাভাবিক লাগলেও রাতের বেলায় গাছগুলো ভয়ঙ্কর মনে হয়। চারপাশে কোনো মানুষজন নেই। আমি আগে শুনেছি এই জায়গায় নাকি ভূত বা পেতনি দেখা যায়। অনেকেই বলেছে বাজার থেকে মাছ নিয়ে গেলে কেউ নাকি আটকায়, এমনকি মারধরও করে। কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। কিন্তু সেদিন হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। আমি স্পষ্ট পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, একদম মানুষের মতো। ভয়ে আমি পেছনে তাকালাম না। কিছুক্ষণ পর দূরে শিয়ালের ডাক শোনা গেল। বাতাসে তাল গাছের পাতা কাঁপছে, ঝড়র শব্দে চারপাশ কেঁপে উঠছে। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আবার শুনলাম আমার পেছনে কেউ হাঁটছে। এইবার সাহস করে হঠাৎ পেছনে ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। নিজেকে শান্ত করে আবার হাঁটা শুরু করলাম। কিছু দূর যাবার পর হঠাৎ মনে হলো আমি যে তালগাছগুলো পেছনে ফেলে এসেছি সেগুলো আবার সামনে। আমি ভয়ে জমে গেলাম। হঠাৎ কেউ যেন আমার নাম ধরে ডাক দিল, শান্ত। আমি আর পেছনে তাকাইনি, দৌড় দিতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গর্তে পা পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পর নাকি কয়েকজন লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা আমাকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালে আমার জ্ঞান ফেরে। আমি খুব ভয় পেয়ে যাই, কিন্তু কাউকে কিছু বলতে পারছিলাম না। শরীরে প্রচণ্ড ব্যথা, সাথে জ্বর। অনেক ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছিল না। পরে ডাক্তারের কাছে যাই, কিন্তু তাতেও কোনো উন্নতি হয় না। এরপর আমার ছোট কাকি আমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সে আমাকে দেখে কিছু অদ্ভুত কাজ করে, তারপর বলে বাড়িতে নিয়ে যেতে। বাড়িতে আসার পর সে বলে যে মেয়েটা আমাকে পছন্দ করত তার দাদুই নাকি আমার উপর কালো জাদু করেছে। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আব্বু, কাকা আর গ্রামের কয়েকজন মিলে সেই তান্ত্রিকের কাছে যায়। তাকে জিজ্ঞেস করলে সে বলে, যদি আমার নাতনিকে বিয়ে করো তাহলে সব ঠিক হয়ে যাবে, না হলে ছেলেটা বাঁচবে না। এ কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। ওদিকে সেই রাতেই আমি আবার ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হই। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখি আমার ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেটা মানুষের আকার নেয়। আমি অবাক হয়ে দেখি ওটা নীলা, কিন্তু ওর চোখ পুরো কালো, মুখে ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলে, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ, এখন তুমি শুধু আমার। আমি চিৎকার করতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমার গলা চেপে ধরে আছে। হঠাৎ দেখি আমার হাতের উপর কালো একটা চিহ্ন ফুটে উঠছে, ঠিক সেই চিহ্ন যেটা আমি সেই তান্ত্রিকের বাড়ির সামনে দেখেছিলাম। পরদিন একজন হুজুর এনে দোয়া দুরুদ পড়ানো হয়। অনেক কষ্টে কয়েকদিন পর আমি কিছুটা সুস্থ হই। কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে আমি সেই ফিসফিস আওয়াজ শুনতে পাই, আমি এখনো আছি। আর তখন আমার ঘরের অন্ধকার কোণে আবারও সেই ছায়াটা নড়ে ওঠে। শেষ নাকি এখনো কিছু বাকি? আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত, ভয়ঙ্কর এবং রহস্যময় অভিজ্ঞতাগুলোর একটি। এই ঘটনার পর থেকে আমি আর কখনো রাতকে স্বাভাবিকভাবে দেখতে পারিনি। ঘটনাটা ঘটেছিল বর্ষাকালের এক রাতে। সারা দিন ধরে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, আর সন্ধ্যার পর থেকে আবহাওয়া আরও খারাপ হয়ে যায়। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর দূরে কোথাও মেঘের গর্জন শোনা যাচ্ছিল। সেদিন আমি আমার এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলাম। তারা আমাদের গ্রাম থেকে একটু দূরে থাকে।
আসার সময় অনেক রাত হয়ে যায়, প্রায় 12:30। রাস্তাটা কাঁচা, চারপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে বড় বড় গাছ। লোকজন বলে ওই রাস্তায় নাকি আগে একটা পুরনো কবরস্থান ছিল, পরে সেটা মাটি দিয়ে ভরাট করে রাস্তা বানানো হয়। আমি এসব কথা শুনেছি, কিন্তু কখনো গুরুত্ব দিইনি। কিন্তু সেদিন আমি যখন একা হাঁটছিলাম, হঠাৎ খেয়াল করলাম চারপাশে অস্বাভাবিক নীরবতা। বৃষ্টির শব্দও যেন হঠাৎ কমে গেছে, শুধু আমার পায়ের আওয়াজ, চপ চপ, কাদার মধ্যে হাঁটার শব্দ। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। প্রথমে ভাবলাম হয়তো ভুল শুনছি, কিন্তু একটু পর স্পষ্ট বুঝতে পারলাম আমার পায়ের আওয়াজের সাথে আরেকটা পায়ের আওয়াজ মিশে আছে। আমি থামলাম, পায়ের আওয়াজটাও থেমে গেল। আবার হাঁটতে শুরু করলাম, আবার সেই শব্দ। এবার আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু মাটিতে স্পষ্ট কাদা দেখা যাচ্ছে, আর সেখানে আমার পায়ের ছাপের পাশে আরেকটা পায়ের ছাপ। আমি ভয়ে দ্রুত হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে প্রচণ্ড বজ্রপাত হলো, চারপাশ মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। আর সেই আলোতেই আমি দেখলাম রাস্তার পাশে একটা গাছের নিচে সাদা কাপড়ে মোড়ানো একটা মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু। আমি স্থির হয়ে গেলাম। কয়েক সেকেন্ড পর আবার অন্ধকার। আমি ভাবলাম দেখিনি, কিছুই দেখিনি। নিজেকে বোঝাতে বোঝাতে সামনে হাঁটতে লাগলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার বজ্রপাত হলো। এইবার দেখি সে আর গাছের নিচে নেই, সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। আমার আর তার মাঝে দূরত্ব খুব বেশি না। আমার গলা শুকিয়ে গেল। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ নেই, শুধু কালো এক ফাঁকা গর্ত, আর সেই ফাঁকা জায়গা থেকে যেন ঠান্ডা বাতাস বেরোচ্ছে। হঠাৎ সে আমার দিকে হাত বাড়ালো। আমি তখন প্রাণপণে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ মনে হলো রাস্তা শেষই হচ্ছে না। যত দৌড়াই ততই মনে হয় আমি একই জায়গায় আছি। পেছনে তাকানোর সাহস ছিল না, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কেউ খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। থামো, একটা ভয়ঙ্কর গভীর কণ্ঠস্বর। আমি কান বন্ধ করে দৌড়াতে থাকলাম। হঠাৎ পা পিছলে আমি কাদায় পড়ে গেলাম। উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার পায়ে হাত দিল, বরফের মতো ঠান্ডা হাত। আমি চিৎকার করে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি কাদার মধ্যে থেকে একটা হাত বেরিয়ে আছে, আর সেটা আমার পা শক্ত করে ধরে আছে। আমি মরিয়া হয়ে পা ছাড়ানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর হঠাৎ হাতটা নিজে থেকেই ছেড়ে দিল। আমি আর কিছু না ভেবে দৌড়ে বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলাম। বুক ধড়ফড় করছে, শরীর কাঁপছে। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি, কিন্তু ভয়ের আসল শুরু তখনও বাকি ছিল। রাত প্রায় 3টের দিকে হঠাৎ দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমি ভয়ে জমে গেলাম। এত রাতে কে আসবে? আমি চুপ করে রইলাম। আবার শব্দ হলো, ঠক ঠক। এরপর একদম নিচু গলায় কেউ বলল, দরজা খোলো। গলাটা অদ্ভুত, না পুরুষ না নারী। আমি কোনো উত্তর দিলাম না। হঠাৎ দরজার নিচ দিয়ে পানি ঢুকতে শুরু করলো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি ওটা পানি না, কাদা। আর সেই কাদার মধ্যে ধীরে ধীরে একটা হাতের ছাপ তৈরি হচ্ছে, যেন কেউ বাইরে দাঁড়িয়ে দরজায় হাত রাখছে। আমি চিৎকার করে কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল। পরদিন সকালে দরজা খুলে দেখি দরজার সামনে কাদা নেই, কিছুই নেই, সব যেন স্বপ্ন। কিন্তু মাটির দিকে তাকিয়ে দেখি আমার দরজার সামনে স্পষ্ট কাদায় ভেজা পায়ের ছাপ, আর সেই ছাপগুলো ধীরে ধীরে ঘরের ভেতরের দিকে গেছে। এই ঘটনাটা ঘটে গ্রীষ্মকালের ছুটিতে। তখন আমি শহর থেকে গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি ছিল, অনেক বড়, ভাঙাচোরা, চারপাশে জঙ্গল, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিশাল অন্ধকার দালান। ছোটবেলা থেকেই শুনে আসছি ওই বাড়িটা নাকি অভিশপ্ত। বহু বছর আগে সেখানে এক জমিদার পরিবার থাকত। এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে কেউ ওই বাড়িতে থাকতে পারেনি। দিনের বেলায় জায়গাটা যতটা স্বাভাবিক লাগে, রাত হলেই ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে।
আমি এসব গল্প শুনে কৌতূহলী হয়ে উঠি। একদিন বিকেলে আমি আর আমার 2 বন্ধু ঠিক করলাম রাতে ওই বাড়িতে যাব। রাত প্রায় 12টার দিকে আমরা চুপি চুপি বাড়ি থেকে বেরোলাম। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘে ঢাকা। চারপাশে অদ্ভুত নীরবতা। জমিদার বাড়ির সামনে পৌঁছতেই আমাদের বুক কেঁপে উঠল। বিশাল লোহার গেটটা আধ খোলা, আর বাতাসে কাঁপতে কাঁপতে কি শব্দ করছে। আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই মনে হলো এই জায়গাটা স্বাভাবিক না। বাতাস ভারী, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমরা টর্চ জ্বালিয়ে এগোতে লাগলাম। দেয়ালে পুরনো ছবি, কিন্তু সবগুলো মুখ যেন মুছে গেছে। হঠাৎ আমার এক বন্ধু বলল, তোরা কি কারো হাঁটার শব্দ শুনছিস? আমরা থেমে গেলাম। দূরে কোথাও ঠক ঠক শব্দ হচ্ছে, যেন কেউ কাঠের মেঝেতে হাঁটছে। আমরা সেই শব্দের দিকে এগোতে লাগলাম। একটা বড় হল ঘরে ঢুকতেই দেখি মাঝখানে একটা পুরনো দোলনা চেয়ার নিজে নিজেই দুলছে। কেউ নেই, কিন্তু দুলছে। আমাদের গা শিউরে উঠল। হঠাৎ দরজাটা পেছন থেকে বন্ধ হয়ে গেল। আমরা ছুটে গিয়ে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখনই শুনলাম একটা শিশুর হাসি। আমরা একে অপরের দিকে তাকালাম। এই বাড়িতে শিশু। হঠাৎ দেখি দেয়ালের কোণে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। তার গায়ে পুরনো জামা, চোখ দুটো গভীর কালো। সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমার বন্ধু চিৎকার করে উঠল। ছেলেটা ধীরে ধীরে বলল, তোমরা দেরি করে ফেলেছ। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল, টর্চও বন্ধ। চারপাশ অন্ধকার। তারপর একসাথে অনেকগুলো কণ্ঠস্বর, থেকে যাও, থেকে যাও। আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম, কিন্তু দৌড়াতে দৌড়াতে বুঝলাম আমি একা। আমার বন্ধুরা কোথায়? আমি চিৎকার করে ডাকতে লাগলাম, কোনো উত্তর নেই। হঠাৎ সামনে একটা দরজা দেখতে পেলাম। আমি দৌড়ে সেটা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা ঠান্ডা, মাঝখানে একটা বড় আয়না। আমি আয়নার দিকে তাকাতেই দেখি আমি একা না। আমার পেছনে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ, কিন্তু পেছনে ঘুরে তাকালে কেউ নেই। আবার আয়নায় তাকালাম, ওরা এগিয়ে আসছে। আমি আতঙ্কে চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রাখল, বরফের মতো ঠান্ডা। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। দেখি একজন মহিলা, লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখে রক্তের দাগ। সে আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, তুমি এখন আমাদের। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে গ্রামের কিছু লোক আমাকে ওই বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পায়, কিন্তু আমার 2 বন্ধুর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি। গ্রামের লোকজন বলে ওই বাড়ি যাকে নেয় তাকে আর ফেরত দেয় না। এই ঘটনার পর আমি আর কখনো ওই জায়গার কাছে যাইনি। কিন্তু ঘটনা এখানেই শেষ না। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম, আমি যখন আয়নায় তাকাই মাঝে মাঝে আমার পেছনে সেই লোকগুলোকে দেখতে পাই। আর রাতে ঘুমানোর সময় আমি স্পষ্ট শুনতে পাই, ফিরে আসো। একদিন সাহস করে আবার আয়নায় তাকালাম। এইবার আমি যা দেখলাম, আয়নার ভেতরে আমি দাঁড়িয়ে আছি, আর বাইরে কেউ একজন আমার মতো হয়ে আমার জায়গায় দাঁড়িয়ে আছে। আমি তখন বুঝলাম, হয়তো আমি সেদিন ওই বাড়ি থেকে ফিরে আসিনি।